গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শাহিন। আজ আবারও আপনাদের মাঝে এসেছি সত্যজিৎ রায়ের লেখা একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প কানাইয়ের কথা। নসু কবিরাজ প্রায় 5 মিনিট ধরে বলরামের নাড়ি ধরে বসে রইলেন। শিওরের কাছে দাঁড়িয়ে বলরামের 17 বছরের ছেলে কানাই কবিরাজের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আজ 10 দিন হলো তার বাপের অসুখ। কোনো কিছু খাবারে তার রুচি নেই। একটানা 10 দিন না খেয়ে সে শুকিয়ে গেছে। তার চোখ কঠোরে বসে গেছে। তার সর্বাঙ্গ ফ্যাকাশে হয়ে গেছে। 3 ক্রোশ পায়ে হেঁটে কানাই নসু কবিরাজের কাছে গিয়ে তার হাত ধরে তাকে নিয়ে এসেছে তার বাপের চিকিৎসার জন্য। এ রোগের নাম কি তা কানাই জানে না। কবিরাজ জানেন কি? তার চোখের ভ্রুকুটি দেখে কেমন যেন সন্দেহ হয়। মোট কথা, এই যাত্রা তার বাপ না বাঁচলে তার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপন লোক বলতে আর কেউ নেই। নন্দীগ্রামে 2 বিঘে জমি আর 1 জোড়া হাল বলদ নিয়ে থাকে বাপ বেটায়। খেতে যা ফসল হয় তাতে মোটামুটি দুবেলা দুমুঠো খেয়ে চলে যায় দুজনের। কানাইয়ের মা বসন্ত রোগে মারা গেছেন বছর 5 আগে, আর এখন বাপের এই বিদঘুটে ব্যারাম। চাঁদনি, নাড়ি ছেড়ে মাথা নেড়ে বললেন কবিরাজ মশাই। নসু কবিরাজের খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। তার নারী জ্ঞান নাকি যেমন তেমন নয়। তিনি জবাব দিয়ে গেলে রোগীকে বাঁচানো শিবের অসাধ্যি, আর তিনি ওষুধ বাতলে গেলে রোগী চাঙ্গা হয়ে উঠবেই। কিন্তু চাঁদনি আবার কি? ভুরু কুঁচকে জিজ্ঞেস করল কানাই। চাঁদনি পাতা রস খাওয়াতে হবে, তাহলেই রোগ সারবে। সংস্কৃত নাম চন্দ্রায়ণী, আর রোগের নাম হলো সুগনাই। চাঁদনি একটা গাছের নাম বুঝি? ঢোক গেলে জিজ্ঞেস করলো কানাই। নসু কবিরাজ ওপর নিচে মাথা নাড়লেন দুবার, কিন্তু তার চোখ থেকে ভ্রুকুটি গেল না। কিন্তু চাঁদনি তো যেখানে সেখানে পাবে না বাপু, শেষটায় বললেন তিনি। তবে বাদরার জঙ্গলে যেতে হবে। একটা পোড়া মন্দির আছে মহাকালের, তার উত্তর দিকে 25 পা গেলেই দেখবে চাঁদনি গাছ। কিন্তু সে তো প্রায় 5 ক্রোশ পথ। পারবে যেতে? নিশ্চয়ই পারবো, বলল কানাই। হাঁটতে আমার কোনো কষ্ট হয় না। কথাটা বলেই কানাইয়ের আরেকটা প্রশ্ন মাথায় এলো। কিন্তু গাছ চিনব কি করে কবিরাজ মশাই? ছোট ছোট ছুচলো বেগুন পাতা, হলদে ফুল আর মন মাতানো গন্ধ। 20 হাত দূর থেকে সে গন্ধ পাওয়া যায়। স্বর্গের পারিজাতকে হার মানায় সে গন্ধ। 3-4 হাতের বেশি উঁচু নয়। একটি পাতা বেটে রস খাওয়ালেই আর দেখতে হবে না। ব্যারাম বাপ বাপ বলে পালাবে, আর শরীর 2 দিনই তাজা হয়ে যাবে। তবে সময় আছে আর মাত্র 10 দিন। 10 দিনের মধ্যে না খাওয়ালে। নসু কবিরাজ আর কথাটা শেষ করলেন না। আমি কাল সকাল সকাল বেরিয়ে পড়ব কবিরাজ মশাই, বলল কানাই। গণেশ খুড়োকে বলবো আমি যখন থাকবো না তখন যেন বাবাকে এসে দেখে যায়। খাওয়ানো তো যাবে না বোধহয় কিছুই। নসু কবিরাজ মাথা নাড়লেন। সে চেষ্টা বৃথা। এ ব্যারামের লক্ষণই এই। পেটে কিছুই সহ্য হয় না, আর দিনে দিনে শরীর শুকিয়ে যেতে থাকে। তবে চাঁদনির রস এর অবর্থ ওষুধ। আর ব্যারাম সারবার পর বাকি কথা হবে। পড়শি গণেশ সামন্তকে বাপের দিকে একটু নজর রাখার কথা বলে পরদিন ভোর থাকতে গুড় চিড়ে গামছায় বেঁধে নিয়ে কানাই বেরিয়ে পড়ল বাদরার জঙ্গলের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে সেই বিকেল হয়ে যাবে, কিন্তু কানাই পরোয়া করে না। বাপকে সে দেবতার মতো ভক্তি করে, আর বাপ ও ছেলেকে ভালোবাসে প্রাণের চেয়েও বেশি। দিব্যি সুস্থ মানুষটার হঠাৎ কি যে হলো, দেখতে দেখতে শুকিয়ে আধখানা হয়ে গেল। পথ জানা নেই, তাই একে তাকে জিজ্ঞেস করে চলতে হচ্ছে। বনের নাম শরীর সকলেই জিজ্ঞাসা করে, কেন সেখানে আবার কি? শুনে কানাই বুঝতে পারে বনটা খুব নিরাপদ নয়। কিন্তু তাহলে কি হবে? বাপের জন্য চাঁদনি পাতা জোগাড় করতে সে প্রাণ দিতে প্রস্তুত। সূর্য যখন লম্বা ছায়া ফেলতে শুরু করেছে তখন একটা ধান ক্ষেতের ওপারে কানাই দেখল একটা গভীর বন দেখা যাচ্ছে। ক্ষেত থেকে এক কৃষক কাঁধে লাঙল নিয়ে বাড়ি ফিরছিল।
তাকে জিজ্ঞেস করে কানাই জানলো ওইটাই বারদরার বন। কানাই পা চালিয়ে এগিয়ে চলল। শাল, সেগুন, শিমুলের সঙ্গে আর কত কি গাছ মেশানো ঘন বনে সূর্যের আলো ঢোকে না বললেই চলে। এই বিশাল বনে 3-4 হাত উঁচু গাছ খুঁজে পাওয়া কি চারটিখানি কথা। তবে কাছে মন্দির আছে, সেই একটা সুবিধে। 20-25 হাত ভেতরে ঢুকতেই একটা হরিণের পাল দেখতে পেল কানাই। তাকে দেখেই হরিণগুলো ছুটে পালালো। হরিণ তো ভালো, কিন্তু জাঁদরেল কোনো জানোয়ার যদি সামনে পড়ে? যাই হোক, সেই ভেবে লাভ নেই। তার লক্ষ্য হবে এখন একটাই, প্রথমে মহাকালের মন্দির, তারপর চাঁদনি গাছ খুঁজে বার করা। মন্দির দেখতে পাওয়ার আগে কিন্তু গন্ধটা পেল কানাই। তত জোরালো নয়, মিহি একটা গন্ধ, কিন্তু তাতেই প্রাণ জুড়িয়ে যায়। এবার একটা মহুয়া গাছ পেরিয়ে পোড়া মন্দিরটা চোখে পড়ল। দিন ফুরিয়ে এসেছে, তবে মন্দিরের চারপাশটায় গাছ একটু পাতলা বলে পড়ন্ত রোদ এখানে ওখানে ছিটিয়ে পড়েছে। তুই কে রে বেটা? প্রশ্নটা শুনে কানাই চমকে 3 হাত লাফিয়ে উঠেছিল। এখানে অন্য মানুষ থাকতে পারে এটা তার মাথাতেই আসেনি। এবার মুখ ঘুরিয়ে দেখল একটা গোল পাতার ছাউনির সামনে 3 হাত লম্বা সাদা দাড়িওয়ালা একটা লোক ভুরু কুঁচকে চেয়ে আছে তার দিকে। তুই যা খুঁজছিস তা এখানে পাবি না, এবার বলল বুড়ো কয়েক পা এগিয়ে এসে। সে কি মনের কথা বুঝতে পারে নাকি? কি খুঁজছি তা তুমি জানো? জিজ্ঞেস করলো কানাই। দাঁড়া দাঁড়া, একটু মনে করে দেখি। তোকে দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন আবার মন থেকে হঠাৎ ফুসকে গেল। 156 বছর বয়সে স্মরণশক্তি কি আর জোয়ান বয়সের মতো কাজ করে? বুড়ো মাথা হেঁট করে ডান হাত দিয়ে গাল চুলকে হঠাৎ আবার মাথা সিধে করে বলল, মনে পড়েছে, চাঁদনি। তোর বাপের অসুখ, তার জন্য চাঁদনি পাতা নিতে এসেছিস তুই। ওই মন্দিরের উত্তর দিকটাই ছিল আজ দুপুর অবধি, কিন্তু সে তো আর নেই। গিয়ে দেখ, শেকড় অবধি তুলে নিয়ে গেছে। কানাইয়ের বুক ধড়ফড় শুরু হয়ে গেল। এতটা পরিশ্রম মাঠে মারা যাবে? সে মন্দির লক্ষ্য করে এগিয়ে গেল। উত্তর দিক, উত্তর দিক, হ্যাঁ এই তো উত্তর দিক। ওই যে গর্ত, ওইখানে ছিল গাছ, শেকড় অবধি তুলে নিয়ে গেছে। কিন্তু কে? কানাইয়ের চোখে জল। সে বুড়োর কাছে ফিরে এলো। কে নিল সে গাছ? কে নিল? রূপসার মন্ত্রী সেপাই সান্ত্রী নিয়ে এসে গাছ তুলে নিয়ে গেছে। রূপসার প্রজাদের ব্যারাম হয়েছে, সুখ নাই ব্যারাম। 20 দিনে না খেয়ে হাত পা শুকিয়ে মরে যায় তাতে। একমাত্র ওষুধ হলো চাঁদনি পাতার রস। কানাইয়ের আর কথা বলতে ইচ্ছা করছিল না। সে চোখে অন্ধকার দেখছিল। কিন্তু বুড়ো একটা অদ্ভুত কথা বলল। চাঁদনি এখানে নেই বটে, কিন্তু আমি যে দেখছি তোর বাপ ভালো হয়ে উঠবে। কানাই চমকে উঠল। তাই দেখছেন? সত্যি তাই দেখছেন? কিন্তু ওষুধ না পেলে কি করে ভালো হবে? এ গাছ আর কোথায় আছে আপনি সেটা জানেন? বুড়ো মাথা নাড়ল। আর কোথাও নেই, এই একটি মাত্র জায়গা ছিল, তাও এখন চলে গেছে রূপসার রাজ্যে। সে কত দূর এখান থেকে? দাঁড়া একটু ভেবে দেখি। বুড়ো বোধহয় আবার ভুলে গেছে, তাই মনে করার চেষ্টায় মাথা হেঁট করে টাক চুলকোতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 30 ক্রোশ পথ, বিশাল রাজ্য। এবার কানাইয়েরও মনে পড়ছে। বলল, রূপসা মানে যেখানে তাঁতের কাপড়ের খুব নাম ডাক? ঠিক বলেছিস। রূপসা শাড়ি, ধুতি, চাদর দেশ বিদেশে যায়, এমন বাহারের কাপড় আর কোথাও বোনা হয় না। আপনি এত জানলেন কি করে? আপনি কে? আমি ত্রিকালজ্ঞ। আমার নাম একটা আছে, তবে এখন মনে পড়ছে না। হ্যাঁ ভালো কথা, তোকে তো একবার রূপসা যেতে হচ্ছে। চাঁদনির খোঁজ তোকে তো করতেই হবে। কিন্তু কবরেজ বলেছে 10 দিনের মধ্যে বাপকে ওষুধ না খাওয়াতে পারলে বাপ আর বাঁচবে না। তার মধ্যে একদিন তো চলেই গেল। তাতে কি হলো? যা করতে হবে ঝটপট করে ফেল। কি করে করব? 30 ক্রোশ পথ, সেখানে যাওয়া আছে, গাছ খুঁজে বার করা আছে, আবার ফেরা আছে। দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। বুড়ো এবার তার কুঠিরের মধ্যে ঢুকে একটা থলি বার করে আনলো। তারপর তার থেকে 3টে গোল গোল জিনিস বার করলো, একটা লাল, একটা নীল, একটা হলদে। এই দেখ,
লালটা হাতে তুলে বুড়ো বলল, এটা একরকম ফল। এটা খেলে তুই হরিণের চেয়েও 3 গুণ জোরে ছুটতে পারবি। 1 ক্রোশ পথ তোর যেতে লাগবে 3 মিনিট, তার মানে 1.5 ঘন্টায় তুই পৌঁছে যাবি রূপসা। এই 3টেই ফল, আর 3টেই তোকে দিলাম। কিন্তু হলদে আর নীল ফল খেলে কি হয়? এই তো মুশকিলে ফেললি। বলে বুড়ো আবার মাথা হেঁট করে কিছুক্ষণ ভাবল। তারপর এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, হুম, মনে পড়ছে না। তবে কিছু একটা হয়, আর সেটা তোর উপকারই লাগবে। যদি কখনো মনে পড়ে তবে তোকে জানাবো। কি করে জানাবে? আমি তো চলে যাব। উপায় আছে। বুড়ো আবার থলির ভেতরে হাত ঢুকিয়ে এবার একটা ঝিনুক বার করলো। সেটা প্রায় হাতের তেলোর সমান বড়। সত্যি বলতে কি, কানাই এত বড় ঝিনুক কখনো দেখেনি। ঝিনুকটা কানাইকে দিয়ে বুড়ো বলল, এটা সঙ্গে রাখবি। আমার কিছু বলার দরকার হলে আমি তোকে নাম ধরে ডাকবো। তোর নাম কানাই তো? হ্যাঁ। সেই ডাক তুই এই ঝিনুকের মধ্যে শুনতে পাবি। ওটা তো ট্যাঁকে থাকলেও শুনতে পাবি। তারপর ঝিনুকটাকে কানের ওপর চেপে ধরলেই তো স্পষ্ট আমার কথা শুনতে পাবি। আমার কথা যখন শেষ হবে তখন ঝিনুকে শোনা যাবে সমুদ্রের গর্জন। তখন আবার ঝিনুকটা ট্যাঁকে গুজে রাখবি। কানাই ঝিনুকটা নিয়ে তার ট্যাঁকেই রাখলো। বুড়ো এবার চারিদিকে চোখ বুলিয়ে বলল, আজ তো সন্ধ্যা হয়ে গেল, তুই এখন রূপসা গিয়ে কিছু করতে পারবি না। আমি বলি, আজ রাতটা আমার কুঠেরেই থাক, কাল ভোরে রওনা হবি। তাহলে ওখানে সারাটা দিন পাবি, অনেক কাজ হবে। আমার ঘরে ফলমূল আছে, তাই খাবি খন। কানাই রাজি হয়ে গেল। তার ইচ্ছে করছিল তখনই লাল ফলটা খেয়ে রওনা দেয়। বুড়োর কথা ঠিক কিনা সেটা পরখ করে দেখতে ইচ্ছা করছিল, কিন্তু সেটাকে দমন করল সে। সকালে রওনা দেওয়ায় সব দিক দিয়ে ভালো। ভালো কথা, বুড়ো বলল, মনে পড়েছে, আমায় লোকে জগাই বাবা বলে ডাকে, তুইও বলিস। পরদিন সকালে লাল ফলটা খেয়ে জগাই বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় পা দিতেই কানাই বুঝল তার গায়ের রক্ত যেন টকবক করে ফুটছে। তারপর হাঁটতে গিয়ে দেখল হাঁটলে চলবে না, দৌড়তে হবে। সে দৌড় যে কি বেদম দৌড়, সে আর কি বলবো। রাস্তার দুপাশে গাছপালা, ঘর বাড়ি, মানুষজন, গরু ছাগল সব তীর বেগে বেরিয়ে যাচ্ছে উল্টো দিকে। পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে সনসন করে। দোকানের পাশে বাতাসের শোঁ শোঁ শব্দে কানে প্রায় তালা লাগে। দেখতে দেখতে দুদিকের দৃশ্য বদলে যাচ্ছে। গ্রাম থেকে শহর, শহর থেকে মাঠ, মাঠ থেকে বন, বন থেকে আবার গ্রামে। পথে দুটো নদী পড়ল। মুহূর্তের মধ্যে সে নদী কানাইয়ের পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল। পায়ের গোড়ালিটুকুও ভিজবার সময় পেল না। সূর্য মাথায় ওঠার আগেই কানাই বুঝতে পারল সামনে একটা বড় শহর দেখা যাচ্ছে। সে তখনই দৌড়ানো বন্ধ করে হাঁটতে শুরু করলো। বাকি পথটুকু এমনিভাবেই হেঁটে যাবে, নইলে অন্য পথচারীরা কি ভাববে, তাকে নিয়ে একটা হইচই পড়ে, এটা কানাই মোটেই চায় না। শহরে ঢোকবার মুখে একটা তোরণ, তার দুদিকে দুজন সশস্ত্র সেপাই। এটা আগে থেকে জানা ছিল না, তাই কানাইকে একটু মুশকিলেই পড়তে হয়েছিল। সেপাইরা কানাইকে দেখেই তার পথ রোধ করতে গিয়েছিল, তাই নিরুপায় হয়ে কানাইকে সামান্য একটু দৌড় দিতে হয়েছিল। ফলে কানাই এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখান থেকে তোরণটা অনেকটা দূরে, সেটাকে প্রায় দেখাই যায় না। আর কোনো ভাবনা নেই। কানাই এখন একটা বাজারের মধ্যে দিয়ে চলেছে। দুদিকে দোকানপাট, তাতে নানা রকম জিনিসের মধ্যে কাপড়ই বেশি। আর সেই কাপড়ের বাহার দেখেই কানাই তো থ। দেশ বিদেশের লোকেরা সে কাপড় দেখছে, দর করছে, কিনছে। কিন্তু একটা জিনিস দেখে কানাইয়ের ভারী অদ্ভুত লাগলো। যারা সে কাপড় বেচছে তাদের কারোর মুখে হাসি নেই। আর আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, হাটের এখানে সেখানে হাতে বল্লমওয়ালা সেপাইরা ঘোরাফেরা করছে। কানাইয়ের ভারী কৌতূহল হলো। সে একটা কাপড়ের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এই শহরের নাম কি রূপসা? লোকটা মুখে কিছু না বলে কেবল মাথা নেড়ে হ্যাঁ জানালো। এবার কানাই বলল, তা তোমরা সবাই এত গম্ভীর কেন বলো তো? কেনা বেচা তো বেশ ভালোই হচ্ছে, তবু তোমাদের মুখে হাসি নেই কেন?
লোকটা এপাশ ওপাশ দেখে নিয়ে বলল, তুমি বুঝি ভিন দেশের লোক? কানাই বলল, হ্যাঁ, আমি সবে এলাম এখানে। তাই তুমি জানো না, বলল দোকানদার। এখানে মোড়ক লেগেছে। মোড়ক? শুকনাইয়ের মোড়ক। এখন তাঁতিপাড়ায় লেগেছে, কিন্তু ছড়িয়ে পড়তে আর কতদিন। তাঁতিরা সব না খেতে পেয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কিন্তু কানাই ওষুধের কথাটা বলতে গিয়ে আর বলল না। আশ্চর্য ব্যাপার, মন্ত্রী গিয়ে চাঁদনি গাছ নিয়ে এসেছে, তাও তাঁতিদের কেন অসুখ সারছে না? এই গাছের পাতায় কি তাহলে কাজ দেয় না? একটা আস্ত গাছে কত পাতা হয়, 400-500 তো বটেই। আর একটা খেলেই একটা লোকের অসুখ সারবার কথা, কিন্তু সে গাছ তাহলে গেল কোথায়? কানাই উঠে পড়ল। তার মনে পড়ে গেছে যে এখানে আসবার একমাত্র উদ্দেশ্য হলো চাঁদনি পাতা জোগাড় করা। কিন্তু সেই গাছ তার নাগালে আসবে কি করে? মন্ত্রীমশাই সে গাছ কোথায় রেখেছেন সেটা সে জানবে কি করে? কানাই হাঁটতে আরম্ভ করলো। বাজার ছাড়িয়ে এসে দেখল একটা পাড়ার মধ্যে এসে পড়েছে। এখানে চারিদিক থেকে কান্নার আওয়াজ আসছে। তাহলে এটাই কি তাঁতিপাড়া? রাস্তার ধারে একটা বুড়ো বসে আছে দেখে কানাই তার দিকে এগিয়ে গেল। হ্যাঁ গো, এটা কি তাঁতিপাড়া? কানাই জিজ্ঞেস করল। বুড়ো মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তাঁতিপাড়া। তবে তাঁতি আর এখানে বেশি দিন নেই। 4টে করে তাঁতি রোজ মরছে ব্যারামে। শশী গেল, নীলমণি গেল, লক্ষণ গেল, বেচারাম গেল। আর কি? এ রোগের তো কোনো চিকিৎসা নেই। আমায় এখনো ধরেনি রোগে, তবে ধরতে আর কতদিন। চিকিৎসা নেই বলছো কেন? একটা গাছের পাতার রস খেলেই তো এ ব্যারাম সারে। সে গাছ তো তোমাদের মন্ত্রীমশাই বাদরার জঙ্গলে গিয়ে নিয়ে এসেছেন। তাঁতিদের তাতে লাভটা কি? সে গাছ তো মন্ত্রীমশাই আমাদের দেবেন না। কেন দেবে না কেন? আমাদের রাজা বড় সর্বনেশে। বুড়ো এদিক ওদিক সন্দেহের দৃষ্টি দেখল, তারপর গলা নামিয়ে বলল, এ রাজা পিশাচ। পেয়াদারা বল্লমের খোঁচা মেরে তাঁতিদের দিয়ে কাপড় বোনায়, যারা বোনে না তাদের শুলে চড়ায়। রূপসার কাপড় বিদেশ থেকে সওদাগর এসে কিনে নিয়ে যায়। যা টাকা আসে তার 4/3 যায় রাজকোষে। তাঁতিরা সব একজোটে রাজাকে হাঁটিয়ে তার ছেলেকে সিংহাসনে বসাবে ঠিক করেছিল। সে কথা কেউ গিয়ে রাজার কানে তোলে, আর সেই সময় লাগে এই মোড়ক। রাজা চায় তাঁতিরা সব মরুক, তাই ঔষধ এনে সরিয়ে রেখেছে। কানাইয়ের মনটা শক্ত হয়ে উঠল। এমন শয়তান রাজা এই রূপসার রাজ্যে! সে যে করে হোক চাঁদনির পাতা এনে দেবে তাঁতিদের জন্য। বুড়ো বলে চলল, রাজা শয়তান, কিন্তু তার ছেলে রাজকুমার, সে সোনার চাঁদ ছেলে। তোমারই মতন বয়স তার। সে যদি রাজা হয় তাহলে দেশের সব দুঃখ দূর হবে। এই রাজাকে সরাবার কোনো রাস্তা নেই বুঝি? সে কি আর আমরা জানি? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা শুধু দুঃখ পেতেই জানি। আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল বুড়োকে। রাজবাড়িটা কোন দিকে বলতে পারো? এই রাস্তা দিয়ে সোজা গেলে রাজপথ পড়বে। বাঁয়ে ঘুরে দেখবে দূরে রাজার কেল্লার ফটক দেখা যাচ্ছে। তবে তোমায় সেখানে ঢুকতে দেবে না, পাহারা বড় কড়া। কানাই বুড়োর কাছে বিদায় নিয়ে কিছু দূর গিয়ে রাজপথে পড়ল। বাঁ দিকে ঘুরে সত্যিই দেখল দূরে কেল্লার ফটক দেখা যাচ্ছে। কানাই ইতিমধ্যেই মতলব মেটে নিয়েছে। সে এমনিভাবে হেঁটে গিয়ে যখন ফটক থেকে 20 হাত দূরে প্রহরী তাকে সন্দেহের চোখে দেখছে, তখন সে দিল ফটক লক্ষ্য করে বেদম ছুট। চোখের পলকে কানাই প্রথম ফটক, দ্বিতীয় ফটক পেরিয়ে পৌঁছে গেল একটা বাগানে। এখানে আশেপাশে কোনো লোক নেই দেখে কানাই থামল। বাঁদিকে বাগান, তাকে চারিদিকে দিয়ে ঘিরে আছে শ্বেত পাথরের দালান। কানাই কি করবে ভাবতে ভাবতে এগিয়ে চলল। বাগানে ফুলের ছড়াছড়ি, চারিদিকে রঙে রং। কে বলবে এদেশে শুকনায় মোড়ক লেগেছে? এই ফুলের মধ্যেই কি চাঁদনি গাছ রয়েছে? ছোট ছোট ছুচালো বেগুনি পাতা আর হলদে ফুল যদি এর মধ্যেই থাকে, তাহলে সে কাজ অনেক সহজে হয়ে যায়। এদিক ওদিক দেখতে দেখতে কানাই এগোচ্ছিল। হঠাৎ তার পিঠে পড়ল একটা হাত, আর একটা হাত তার কোমরটা জড়িয়ে ধরে কোল পাঁজা করে তুলে নিল। কানাই দেখল সে এক অতিকায় প্রহরীর হাতে বন্দী। প্রহরী কানাইকে সোজা নিয়ে গেল রাজসভায়।
কানাই দেখল রাজা সিংহাসনে বসে আছেন আর তাকে ঘিরে রয়েছে সভাসদরা। রাজা যে শয়তান সেটা তার কুতকুতে চোখ, ঘন ভুরু আর গালপাট্টা দেখলেই বোঝা যায়। এটাকে কোত্থেকে পেলি? রাজা কানাইয়ের দিকে চোখ রেখে পেয়াদাকে জিজ্ঞেস করলেন। মহারাজ, এই অন্দরমহলের বাগানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল। এ বেটা ফটক দিয়ে ঢুকলো কি করে? দুটো সশস্ত্র প্রহরী রয়েছে সেখানে। তা জানি না মহারাজ। বলবন্ত আর যশবন্তকে শুলে চড়াও, ফটকে নতুন প্রহরী মোতায়েন করো। এ রাজ্যে কাজের ফাঁকির শাস্তি হচ্ছে মৃত্যু। মহারাজের পাশে 2-3 জন কর্মচারী আদেশ পালন করার জন্য হাঁ হাঁ করে উঠল। রাজা এবার কানাইয়ের দিকে দৃষ্টি দিলেন। তোর ব্যাপার কি শুনি? তোর নাম কি? আগে আমার নাম কানাই। কোত্থেকে আসছিস? কানাই ঠিক করেছিল যে রাজার কাছে সে সব সত্যি কথা বলবে না। সে বলল, আগে পাশের গাঁ থেকে। কাকমারি? আগে হ্যাঁ। বাগানে কি খুঁজছিলি? কই কিছুই খুঁজিনি তো, শুধু দাঁড়িয়েছিলাম। রাজা যেন একটু নিশ্চিন্ত হলেন। বললেন, ঠিক আছে, এখন একে হাজতে পড়ো, পরে এর বিচার হবে। 3 মিনিটের মধ্যেই কানাই দেখল যে সে কারাগারে বন্দী। গড়াদওয়ালা দরজা খড়াং শব্দে বন্ধ। সে হতাশ হয়ে কারাগারের এক কোণে বসে পড়ল। আর 8 দিন বাকি আছে। তার মধ্যে চাঁদনির পাতা নিয়ে দেশে ফিরতে না পারলে তার বাপকে সে চিরতরে হারাবে। এমন হতাশ কানাইয়ের কোনো দিনও লাগেনি। জগাই বাবার কথা মনে পড়ল তার। নীল আর হলুদ ফল দুটো আর ঝিনুকটা এখনও তার ট্যাঁকে রয়েছে। কিন্তু কই, জগাই বাবা তো তাকে ডাকলো না। ওগুলো দিয়ে কি কাজ হয় তাও জানা গেল না। কয়েদখানার একটা মাত্র খুপড়ি জানালা, সেটা পশ্চিম দিকে হওয়াতে তার ভিতর দিয়ে বিকেলে রোদ এসে পড়েছে। কমলা রঙের রোদ দেখে কানাই বুঝল যে সূর্য অস্ত যাবার মুখে। ক্রমে সেই আলোটুকুও চলে গিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। ঘরের বাইরে একজন প্রহরী, সে সেখানে টহল ফিরছে। তার পায়ের একটানা খটখট শব্দে কানাইয়ের চোখে ঘুম এলো। আর 10 মিনিটের মধ্যেই কানাই ঘুমে ঢলে পড়ল। এইভাবে জেগে ঘুমিয়ে কয়েদখানার অখাদ্য খাওয়া খেয়ে 3 দিন চলে গেল। সময় আর মাত্র 5 দিন। সন্ধে হয় কানাইয়ের চোখে ঘুমের আমেজ, মন থেকে আশা প্রায় মুছে এসেছে। এমন সময় সে হঠাৎ সজাগ হয়ে উঠল। বাইরে প্রহরী এখন টহল দিচ্ছে। কে যেন এর মধ্যে বাইরে একটা মশাল জ্বালিয়ে দিয়ে গেছে, আর তার আলোয় ফটকের গাড়াদের লম্বা লম্বা ছায়া পড়েছে কারাগারের মেঝেতে। কিন্তু কানাইয়েরও ঘুমটা ভাঙল কেন? কান পাততেই কানাই কারণটা বুঝল। তার ট্যাঁকের ঝিনুক থেকে একটা শব্দ আসছে, কানাই, কানাই। কানাই তাড়াতাড়ি ঝিনুকটা বার করে কানের ওপর চেপে ধরল। তারপরেই সে পরিষ্কার শুনতে পেল জগাই বাবার কথা। শোন কানাই, মন দিয়ে শোন, আরও কিছু কথা মনে পড়েছে। তোর কাছে যে নীল ফলটা আছে সেটা খেলে তোর মধ্যে অদৃশ্য হবার শক্তি আসবে। কিন্তু অদৃশ্য হতে গেলে একটা কথা বলে নিতে হবে, সেটা হলো ফক্কা। সেটা বললেই তোকে আর কেউ দেখতে পাবে না। আবার যখন নিজের চেহারায় ফিরতে চাইবি তখন বলতে হবে টক্কা, বুঝলি? হ্যাঁ বুঝেছি, মনে মনে বলল কানাই। আচ্ছা এবার আর একটা কথা বলি। সেটাও হঠাৎ মনে পড়ল। রূপসার রাজা তার ছেলেকে বন্দি করে রেখেছে প্রাসাদের ছাদের একটা কোণের ঘরে। বাবাকে হটিয়ে ছেলে সিংহাসনে না বসা অবধি রূপসার কোনো গতি নেই। শুকনায় অসুখে সারা দেশ ছারখার হয়ে যাবে। রাজাকে এক সওদাগর 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে একটা পান্না বিক্রি করে আজ থেকে 7 বছর আগে। এই পান্না রাজার গলায় হাড়ে বসানো। এই পান্নায় জাদু আছে। এটাই যত নষ্টের গোড়া, বুঝেছিস? কানাই বুঝেছে ঠিকই, কিন্তু চাঁদনির পাতা কি করে পাওয়া যাবে সেই নিয়ে তো জগাই বাবা কিছুই বললেন না। ঝিনুকের ভেতর আবার শোনা গেল, চাঁদনি উদ্ধার করা বড় বিপদ, কিন্তু তারও রাস্তা আছে। কি রাস্তা? সেটা মনে পড়ছে না, বলল জগাই বাবা। পড়লে বলবো। ব্যাস, কথা শেষ। কানাই কানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছে। সে ঝিনুকটাকে আবার ট্যাঁকে গুঁজে নিল। প্রহরী এখনও টহল দিচ্ছে, লম্বা টহল। তার গোড়ায় আর শেষটায় প্রহরী কানাইয়ের দৃষ্টির বাইরে চলে যায়। বাঁদিকে একবার প্রহরী অদৃশ্য হতেই ট্যাঁক থেকে নীল ফলটা বার করে কানাই টপ করে মুখে পুড়ে দিল। তারপর
প্রহরী ডান দিকে অদৃশ্য হতেই কানাই ধাঁ করে বলে দিল, ফক্কা। প্রহরী ফেরার পথে কয়েদখানার দিকে দেখেই চমকে উঠল। তার টহল থেমে গেল। সে প্রথমে গলাদের ফাঁক দিয়ে ভেতরে দেখল, এ কোণ ও কোণ সে কোণ। তারপর মশালটা গলাদের ভেতর ঢুকিয়ে দিয়ে আবার দেখল। তারপর মশাল রেখে চাবি দিয়ে ফটক খুলে অতি সন্তর্পণে ভেতরে ঢুকলো। তার চোখে অবাক ভাবটা তখন দেখবার মতো। কানাই এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। প্রহরী বেশ কিছুটা ভেতরে ঢুকতে গিয়ে টুক করে পাশ কাটিয়ে খোলা ফটক দিয়ে বাইরে বেরিয়ে পড়ল কানাই। পা টিপে টিপে কোনো শব্দ না করে দুজন প্রহরীর নাকের সামনে দিয়ে কানাই বেরিয়ে এসে পৌঁছালো একটা ঘোরানো সিঁড়ির মুখে। সেই সিঁড়ি দিয়ে সে উঠতে লাগলো ওপরে। নির্ঘাতে সিঁড়ি ছাতে গিয়ে পৌঁছেছে। হ্যাঁ, কানাইয়ের আন্দাজে ভুল নেই। সিঁড়ি উঠে গিয়ে একটা দরজায় মুখে পৌঁছেছে। সেই দরজা পেরোতেই কানাই দেখলো সে ছাতে এসে পড়েছে। পেল্লাই ছাদ, এক কোণে একটা ঘর, তাতে একটা জানালা। সেই জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা টিমটিমে আলো। ঘরের দরজার বাইরে বসে আছে একটা প্রহরী, তার মাথা হেঁট। অদৃশ্য কানাই এগিয়ে গেল প্রহরীর দিকে। যা আন্দাজ করেছিল তাই। প্রহরী মুখ হাঁ করে ঘুমোচ্ছে, তার নাক দিয়ে ঘড়ঘড় শব্দ বেরোচ্ছে। ঘরের দরজায় একটা বড় তালা ঝুলছে, বোধহয় তারই চাবি রয়েছে প্রহরীর কোমরে গোঁজা। কানাই খুব সাবধানে প্রহরীর ঘুম না ভাঙিয়ে চাবিটা বার করে নিল। তারপর সেটা তালায় ঢুকিয়ে একটা প্যাঁচ দিতেই খুট করে তালা সব খুলে গেল। কি ভাগ্যে এই শব্দেও প্রহরীর ঘুম ভাঙেনি। এবার দরজা খুলে অদৃশ্য কানাই ঘরের ভিতর ঢুকলো। ঘরে একটা টেমি জ্বলছে, আর একটা খাটিয়ায় চোখে অবাক দৃষ্টে চেয়ে বসে আছে তারই বয়সী একটি ফুটফুটে ছেলে। ঘরের দরজা খুলল, অথচ কাউকে দেখা যাচ্ছে না। তাতে রাজকুমারের মুখ হাঁ হয়ে গেছে। এ কি ভেলকি নাকি? দরজাটা ভেজিয়ে দিয়ে কানাই এবার খাটের দিকে ঘুরে ফিসফিস করে বলল, টক্কা। আর অমনি তার চেহারা দেখা যাওয়াতে রাজকুমার আরও চমকে উঠে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? কোনো জাদুকর নাকি? ফিসফিসই কথা হলো, যদিও প্রহরীর নাক ডাকানি থেকে মনে হয় বাজ পড়লেও তার ঘুম ভাঙবে না। কানাই রাজকুমারকে পুরো ব্যাপারটা খুলে বলল। রাজকুমার বলল, গাছের কথা তুমি বলছো বটে, কিন্তু সে গাছ তুমি পাবে কি করে? সে তো সহজে পাওয়া যাবে বলে মনে হয় না। কি করে পাবো তা জানি না, বলল কানাই, কিন্তু গাছের পাতা আমার চাই। শুধু আমার বাবার জন্য নয়, তোমাদের এখানে তাঁতিরা সব মরতে বসেছে, তাদের জন্য পাতা লাগবে। কম করে 1000 পাতা তো থাকতেই হবে সে গাছে, তাতে 1000 লোকের প্রাণ বাঁচবে। আমিও তো চাই তাদের বাঁচাতে, বলল রাজকুমার। বাবাকে আমি সে কথা বলেছিলাম। বাবা তাতেই আমাকে বন্দি করে রাখার হুকুম দিলেন। বাবা নিজের ছাড়া আর কারো ভালো চান না। নিজের ভালো মানে যত বেশি টাকা আসে কোষাগারে ততই ভালো। ধর্মে কর্মে বাবার মতি নেই। প্রজাদের মঙ্গলের চিন্তা নেই। আমি যে তার নিজের ছেলে, তার জন্য মায়া মমতা কিচ্ছু নেই। কানাই বলল, আচ্ছা, তোমার বাবার গলায় হাড়ে একটা জাদু পান্না আছে, তাই না? তা তো বটেই। 7 বছর আগে এক সওদাগর বাবাকে সেটা বেচে। সেই থেকে বাবার একটা দিনের জন্য কোনো অসুখ হয়নি, আর বাবার অত্যাচারও বেড়ে গিয়েছে 3 গুণ। এখানকার তাঁতিরা তাকে সিংহাসন থেকে সরাবার ফন্দি করেছিল। হয়তো তারা সে কাজে সফল হতো, কিন্তু সেই সময় লাগে শুকনাই মোড়ক। কানা একটু ভেবে বলল, আচ্ছা, একটা কথা বলো দেখি, রাজামশাইয়ের শোবার ঘরটা কোথায়? আমি তো ইচ্ছা করলে অদৃশ্য হতে পারি। আমি যদি তার গলা থেকে হাড়টা খুলে নিয়ে আসি। রাজকুমার গম্ভীরভাবে মাথা নাড়ল। বাবার শোয়ার ঘর রাজপ্রাসাদের অন্দরমহলে, কিন্তু তার দরজার প্রহরী ছাড়াও একটা ভয়ানক হিংস্র কুকুর পাহারা দেয়। সে তোমাকে দেখতে না পেলেও তোমার গন্ধ পাবে, আর পেলেই চিৎকার শুরু করবে। না, ওভাবে হবে না। অন্য উপায় দেখতে হবে। যা করতে হবে দিনের বেলা। কানা একটুক্ষণ চুপ করে ভেবে বলল, তোমাকে তো এবার পালাতে হবে। আমি যখন এসেই পড়েছি, তখন আর তুমি বন্দি থাকবে কেন? রাজবাড়ি ছাড়া তোমার কোনো ঠাঁই আছে? তা আছে, বলল রাজকুমার। তাঁতিদের মধ্যে আমার এক বন্ধু আছে, তার নাম গোপাল। তার এক বিধবা মা ছাড়া আর কেউ নেই। আমার নিজের মাকে হারিয়েছি আমি 3 বছর বয়সে। গোপালের মাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসি। বাবা গোপালের সঙ্গে মিশতে দেন না আমাকে, কিন্তু আজ যদি তার কাছে যাই, সে আমাকে ফিরিয়ে দেবে না।
তার বাড়িতে কি দুজনের জায়গা হবে? হবে বই কি, তিনজনে এক ঘরে মাদুর পেতে শুয়ে থাকবো। আমার খুব অভ্যাস আছে। তাহলে চলো, চাঁদের আলোয় বেরিয়ে পড়ি। কিন্তু ফটকে প্রহরী আছে যে। প্রহরী আমাদের কিছুই করতে পারবে না। তোমাকে পিঠে করে আমি ঝড়ের বেগে বেরিয়ে যাব, কেউ আমাদের নাগাল পাবে না। সত্যি বলছো? সত্যি। কিন্তু যে আমার এমন বন্ধুর কাজ করলো, তার নামটা তো এখনো জানলাম না। আমার নাম কানাই, আর আমার নাম কিশোর। তবে চলো যাই এবার। ঘোরানোর সিঁড়ি দিয়ে সোজা নেমে যাব। বেশ, নিচে সিঁড়ির মুখে দরজা পেরোলেই বাগান, সেইখান থেকেই দেব ছুট। গোপালদের বাড়ি তাঁতিপাড়ার এক প্রান্তে। সেখানে শুকনায় রোগ এখনও পৌঁছায়নি, কিন্তু কবে এসে পৌঁছাবে তার ঠিক নেই। গোপালের মা সেই কথা ভেবে কানাই আর কিশোরকে বলেছিলেন, আমার এখানে থাকার বিপদটা কি তা জানো, সেটা ভেবেও কি তোমরা তিনজনে একসঙ্গে থাকতে চাও? তিনজনেই মাথা নেড়ে বলেছিল হ্যাঁ, তারা চায়। সেই সঙ্গে কানাই বলেছিল, আপনি ভাববেন না, শুকনায় রোগের ওষুধ আছে রাজবাড়িতে। সে ওষুধ আমি জোগাড় করবই যে করে হোক, তাহলে আর কারোর ব্যারাম থাকবে না। কিন্তু মুখে বলা এক আর কাজে আর এক। 3 দিন কেটে গেল, তবু কাজ এগোলো না একটুও। আর মাত্র 2 দিন আছে কানাইয়ের বাপ, তারপরেই তার আয়ু শেষ। এদিকে ঝিনুকেও আর কোনো কথা শোনা যায়নি। জগাই বাবা এমন চুপ কেন? এর মধ্যে অবশ্যই আরও অনেক কাণ্ড ঘটে গেছে। কানাই আর রাজকুমার দুজনেই কয়েদি অবস্থা থেকে পালিয়েছে দেখে রাজবাড়িতে হুলস্থুল পড়ে গেছে। এ জিনিস কেমন করে হয় যে প্রহরী দুজন পাহারায় ছিল, তাদের দুজনকেই শুলে চড়ানো হয়েছে। কানাই আর কিশোরকে ধরার জন্য শয়ে শয়ে সেপাই সারা রাজ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। গোপাল তাঁতির সঙ্গে যে রাজকুমারের ভাব ছিল সেটা রাজা জানতেন, তাই গোপালের বাড়িতেও পেয়াদা পাঠিয়েছিলেন। ঠিক সেই সময় কানাই বুদ্ধি করে ফক্কা বলে অদৃশ্য হয়ে পেয়াদার হাত থেকে বল্লম টেনে নিয়ে তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। পেয়াদা এই ভেলকিতে ভরকে গিয়ে দিয়েছে চম্পট। তারপর থেকে গোপালের বাড়িতে আর কেউ আসেনি। আজ কানাই আর সবুর সইতে না পেরে কিশোরকে বলল, হ্যাঁ ভাই, সেই জাদুপান্না না সরাতে পারলে আর তো চলছে না। একবার একটু ভেবে বলো দেখি, তোমার বাবা একা কখন থাকেন? তার কাছাকাছি যাওয়ার সুযোগটা কখন পাওয়া যায়? কিশোর বলল, জাদুপান্না নিলেই যে সব গোল মিটে যাবে তেমন ভেবো না, বরং উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। বাবার রাগ সপ্তমে চড়ে যেতে পারে। কানাই বলল, তাও চেষ্টা করতে ক্ষতি কি? তুমি একবার একটু ভেবে বলো। কিছুক্ষণ চোখ বুজে ভেবে রাজকুমার বলল, একটা কথা মনে পড়েছে। কি কথা? বাবা রোজ ভোরে সূর্যোদয়ের সময় রাজবাড়ির অন্দরমহলের দিঘিতে স্নান করতে যান। সেই সময় প্রহরী থাকে দূরে, বাবার কাছাকাছি কেউ থাকে না। তবে আর কি, বলল কানাই, এই তো সুযোগ। কাল ভোরে আমি রাজবাড়ি যাব অদৃশ্য হয়ে, দেখি তোমার বাবার সঙ্গে দিঘিতে গিয়ে কিছু করা যায় কি না। পরদিন সূর্য ওঠার আগেই কানাই ফক্কা বলে অদৃশ্য হয়ে ঝড়ের বেগে ছুটে রাজবাড়ি পৌঁছে দিঘির শ্বেত পাথরে বাঁধানো ঘাটের কাছে একটা বকুল গাছের নিচে দাঁড়িয়ে রইল। পূব আকাশে পদ্মের রং ধরেছে, কিন্তু সূর্য তখনও ওঠেনি। কিছু পরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কানাই খটখট শব্দ শুনে বুঝল রাজা খড়ম পায়ে ঘাটে আসছেন। ওই যে রাজা। রাজার গা খালি, পরনে কেবল ধুতি আর কাঁধের ওপর একটা রেশমের উত্তরীয়। উত্তরীয়টা ঘাটের পাশের বেদিতে রেখে রাজা খড়ম খুলে সিঁড়ির দিকে এগোলেন। গলার হাড়ের পান্নাতে সূর্যের আলো পড়ে যেন তার থেকে আগুন বেরোচ্ছে। এবার রাজা জলে নামলেন। কানাইও এগিয়ে গেল ঘাটের সিঁড়ির দিকে। তারপর ধীরে ধীরে সেও জলে নেমে রাজার 7 হাত দূরে গলা জলে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাজা যেই ডুব দিলেন অমনি কানাই ডুব দিয়ে সাঁতরে এগিয়ে এসে পলকের মধ্যে রাজার গলা থেকে হাড় খুলে নিয়ে আবার ডুব সাঁতার দিয়ে দিঘির উল্টো পাড়ে গিয়ে জল থেকে উঠল। ততক্ষণে রাজা দিশেহারা হয়ে জলে তার হাড় খুঁজছেন আর প্রহরী প্রহরী বলে হাঁকছেন। প্রহরী ছুটে এলো। কি হলো মহারাজ? এই শয়তান রাঘব বোয়ালের কাজ, আমার গলা থেকে হাড় খুলে নিয়ে গেল। খবর দিয়ে দে, দরকার হলে দিঘির জল সেঁচতে হবে, আর আমার হাড় আমার ফেরত চাই।
ইতিমধ্যে অদৃশ্য কানাই হাতের মুঠোয় হার নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে এক ছুটে মুহূর্তের মধ্যে চলে এলো একেবারে গোপালের বাড়ি। তারপর টক্কা বলে আবার নিজের চেহারায় ফিরে এসে রাজকুমারকে দেখিয়ে দিল যে তার কাজ সেরে এসেছে। কিন্তু এর ফলে রাজার মধ্যে কোনো পরিবর্তন এলো কি না সেটা কি করে বোঝা যাবে? কানাইয়ের সে বুদ্ধিও মাথায় এসে গেছে। সে বলল, আমি কাল অদৃশ্য হয়ে রাজসভায় যাব, রাজার হাবভাব কী রকম সেটা দেখে আসব। তাই ঠিক হলো। আর কানাই পরদিন রাজসভায় গিয়ে হাজির হলো। সভাসদরা এসে গেছেন, কিন্তু রাজা তখনও আসেননি। কানাই পিছনের দিকে এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। সময় চলে যায়, কিন্তু রাজার দেখা নেই। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজামশাই এসে ঢুকলেন রাজসভায়। কিন্তু কই, রাজার চেহারায় ভালোর দিকে পরিবর্তন তো কোনো লক্ষণই নেই। চোখে তো সেই একই শয়তানি দৃষ্টি, কেবল ঠোঁটের কোণে বাঁকা হাসির বদলে আজ প্রচণ্ড রাগ। রাজা সিংহাসনে বসে চারদিক একেবারে লাল চোখে দেখে নিয়ে বললেন, আমার রাজ্যে মহা শয়তান এক জাদুকরের আবির্ভাব হয়েছে। সে নিজে কয়েদখানা থেকে প্রহরীর চোখে ধুলো দিয়ে পালিয়েছে, আমার ছেলেকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে, আমার গলা থেকে আমার স্বাদের পান্নার হাড় খুলে নিয়েছে। গতকাল ভোরে আমি দিঘিতে ডুব দেবার সময় এই ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম এ বোয়াল মাছের কাণ্ড, কিন্তু দিঘির জল সেচে সেই বোয়াল মাছকে ধরেও সে হাড় পাওয়া যায়নি। আজ থেকে শাসন হবে আরও 10 গুণ কড়া। যতদিন সেই জাদুকর আর রাজকুমারকে খুঁজে না পাওয়া যায়, ততদিন হাট বাজার সব বন্ধ, লোকে না খেয়ে মরুক। এই ভীষণ কয়েকটা কথা বলে রাজা সিংহাসন ছেড়ে চলে গেলেন। কানাই একেবারে মুচড়ে পড়ল। জাদুপান্না খুলে নিয়ে ফল আরও খারাপ হলো। এখন উপায় কি? কানাই গোপালের বাড়ি ফিরে এলো। তার কাছে সব শুনে টুনে কিশোর আর গোপালের মুখেও শুকিয়ে গেল। একে দেশে মরক, তার ওপর রাজার এই মূর্তি, সারা দেশ তো ছারখার হয়ে যাবে। কানাই তখন মনে মনে ভাবছে, আর একদিন মাত্র সময়। এই একদিনের মধ্যে চাঁদনি পাতা জোগাড় না হলে সে বাবাকে হারাবে। দূর থেকে ঢেড়ার শব্দ শোনা যাচ্ছে, আর সেই সঙ্গে ঘোষণা, আজ থেকে বাজারে কেনাবেচা বন্ধ। সেই সঙ্গে এও ঘোষণা হচ্ছে যে রাজকুমার আর জাদুকরকে যে ধরে দিতে পারবে তাকে 100,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ঢেড়ার দুমদুম শব্দ ক্রমে এদিকে এগিয়ে আসছে। তাঁতিপাড়াতেও ঘোষণা হবে। এই ডামাডোলের মধ্যে কানাই হঠাৎ চমকে উঠল। তার নাম ধরেই কে ডাকে ক্ষীণ স্বরে। সে তৎক্ষণাৎ ট্যাঁক থেকে ঝিনুক বার করে কানে দিল। পরিষ্কার শোনা গেল জগাই বাবার কথা। শোন কানাই, মন দিয়ে কাজের কথা শোন। কাল সকালে 1 প্রহরে তুই যাবি রাজবাড়ির অন্দরমহলে, বাগানের ঈশান কোণে। সেই কোণে জলে ঘেরা একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছ পোঁতা আছে। সেই গাছ তোকে উদ্ধার করতে হবে। কি করে জগাই বাবা? সেটা হবে তোর নিজের বুদ্ধি আর সাহসের জোরে। কাজটা সহজ নয়, বুঝলি? বুঝলাম, কিন্তু কিন্তু কি? হলদে রঙের ফলের গুণটা কি সেটা তো বললেন না। এখন মনে পড়েনি, পড়লে বলবো। আগে তোর বাপকে বাঁচাবার ব্যবস্থা কর। তার প্রায় শেষ অবস্থা, তবে পাতার রস খেলেই সে চাঙ্গা হয়ে উঠবে। আসি। ঝিনুকের মধ্যে আবার সমুদ্রের গর্জন। কানাই সব ঘটনা বলল কিশোর আর গোপালকে। কাল 1 প্রহর, সব শেষে বলল কানাই, কালই এসপার নয় ওসপার। জগাই বাবার নির্দেশ মতো কানাই সকাল থেকেই অদৃশ্য হয়ে বাগানে হাজির হলো। তারপর বাগানের ঈশান কোণে গিয়ে যা দেখল তাতে তার চক্ষু স্থির। একটা ছোট্ট দ্বীপে চাঁদনি গাছটা পোঁতা তো রয়েছে, কিন্তু এই এক মানুষ উঁচু গাছটার গোড়ায় পেঁচিয়ে আছে একটা শঙ্খচূড় সাপ, যার এক ছোবলেই একটা মানুষ পায় অক্কা। আর দ্বীপটাকে ঘিরে আছে একটা 5 হাত চওড়া পরিখা, তাতে কিলবিল করছে 5-7টা কুমির। কানাই যখন পৌঁছালো তখন সেই কুমিরগুলোর দিকে কোলা ব্যাঙ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে একটা লোক, আর সেগুলো কপ কপ করে গিলে খাচ্ছে কুমিরগুলো। একটা ব্যাঙ সাপটার দিকেও ছুঁড়ে দেওয়া হলো, আর সেটা তক্ষুনি সে মুখে পুরে গিলতে আরম্ভ করলো। খাওয়া শেষ হলে কানাই দুগ্গা বলে কাজে লেগে গেল। আজই শেষ দিন, আজ তাকে যে করে হোক চাঁদনির পাতা জোগাড় করতেই হবে।
বাগানের একপাশে পাঁচিলের ধারে কিছু বাঁশ পড়ে আছে। অদৃশ্য কানাই তার থেকে দুটো বাঁশ নিয়ে সেগুলোকে পরিখার পাঁচিলে এমনভাবে শুইয়ে রাখলো যে বাঁশের অন্যদিকে দ্বীপের ওপর গিয়ে পড়ে। ফলে বেশ একটা সেতুর তৈরি হয়ে গেল কুমির বাঁচিয়ে দ্বীপে যাওয়ার জন্য। কিন্তু সাপের কি হবে? তার জন্য চাই অস্ত্র। কানাই বাগানের ফটকে গিয়ে দেখল সেখানে হাতে ঢাল তলোয়ার নিয়ে একটা সেপাই দাঁড়িয়ে আছে। অদৃশ্য কানাই তার হাত থেকে এক টানে তলোয়ারটা বার করে নিল। তারপর সেপাইকে হতভম্ব করে দিয়ে শূন্য দিয়ে সে তলোয়ার নিয়ে বাঁশের সেতুর ওপর দিয়ে দ্বীপে পৌঁছে এক কোপে শঙ্খচূড়ের মাথা শরীর থেকে আলাদা করে দিল। তারপর তলোয়ারটাকে পরীক্ষার জলে ফেলে অদৃশ্য কানাই এক হেঁচকায় শেকড় শুদ্ধ চাঁদনি গাছটাকে তুলে সেতু পেরিয়ে এসে ঝড়ের বেগে চলে এলো গোপালের বাড়ি। তারপর টক্কা বলে সে নিজের চেহারায় ফিরে এলো। গোপাল কানাইয়ের হাতে গাছ থেকে চেঁচিয়ে উঠল, চলো যাই, ঘরে ঘরে পাতা বেরিয়ে আসি। তাই যাও, বলল কানাই, তবে একটা পাতা আমি নিচ্ছি। আমি আবার ফিরে আসব বিকেল পড়তে না পড়তেই। আজই শেষ দিন, আজ আমার বাবাকে বাঁচাবার শেষ সুযোগ। তীরের বেগে দেখতে দেখতে নন্দীগ্রামে তার বাড়িতে পৌঁছে গেল কানাই। বাবা বিছানায় পড়ে আছে, তার শরীরের প্রত্যেকটি হাড় গোনা যায়। কানাই এলি? ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল বলরাম কৃষক। কানাই তখন পাতার রস বার করতে শুরু করেছে। বেগুনি পাতার বেগুনি রস। এই নাও বাবা, খেয়ে নাও। কোনো মতে ঘাড় উঁচু করে রস খেয়ে বলে একটা আরামের নিঃশ্বাস ফেলে আবার বালিশে মাথা দিল বলরাম। আর তার পর মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। অনেক আরাম বোধ করছি রে কানাই, তুই আমাকে বাঁচালি এ যাত্রা। কানাই বাবাকে বলল, তার একবার রূপসা যেতে হবে, সেখানকার খবর নেওয়া দরকার। কাজ সেরেই সে আবার ফিরে আসবে। তা যা, বলল বলরাম, তবে যাবার আগে কিছু ফল আর এক বাটি দুধ রেখে যাস খাটের পাশে, মনে হচ্ছে খিদে পাবে। কানাই বাবার ফরমাস পালন করে রূপসা গিয়ে হাজির হলো। শহরের চেহারাই বদলে গেছে। তাঁতিপাড়ায় ঘরে ঘরে হাসি মুখ দেখতে দেখতে কানাই পৌঁছালো গোপালের বাড়ি। কিশোরও রয়েছে সেখানে, কিন্তু তার মুখ গম্ভীর। কি ভাবছো কিশোর? জিজ্ঞেস করলো কানাই। ভাবছি বাবার কথা, বলল কিশোর। বাবারও ব্যারাম হয়েছে। হ্যাঁ, সে কি, কি করে জানলে? ঢেঁড়া পেটিয়ে গেল, বলল রাজার অসুখ। রাজা আমাকে দেখতে চায়। আমি সেই যেখানেই থাকি যেন গিয়ে তার সঙ্গে দেখা করি। ব্যারাম মানে কি ব্যারাম? জিজ্ঞেস করলো কানাই। সুখ নাই। তাঁতির যা অসুখ, তোমার বাপের যা অসুখ, বাবারও সেই অসুখ। আর তার একমাত্র ঔষধ এখন আমাদের কাছে। তা বেশ তো, বলল কানাই, সে ওষুধ তাকে দাও, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তিনি যেন রোগ সারলেই রাজকার্য ছেড়ে তীর্থে যান, আর তার জায়গায় তুমি বসো সিংহাসনে। আমিও তাই ভাবছিলাম, বলল কিশোর। একটা কথা বলবো? হঠাৎ বলে উঠল গোপাল তাঁতি। কি কথা ভাই? জিজ্ঞেস করলো কিশোর। তুমি রাজা হলে আমায় একটা নতুন তাঁত দেবে? যেটা আছে সেটা আমার ঠাকুর দাদার, তাতে ভালো বোনা যায় না। নিশ্চয়ই দেব, বলল কিশোর। তুমি হবে তাঁতির সেরা তাঁতি। তোমার বোনা কাপড় পরে আমি সিংহাসনে বসবো। তারপর কানাইয়ের দিকে ফিরে বলল, চলো যাই বাবার কাছে। কানাইয়ের পিঠে চড়ে এক মুহূর্তে প্রাসাদের অন্দরমহলে পৌঁছে গেল কিশোর। রাজবাড়িতে শোকের ছায়া পড়েছে। রাজার অসুখের একমাত্র ওষুধ চাঁদনি পাতা ভেলকির বসে রাজার উদ্যান থেকে উধাও হয়ে গেছে, আর 20 দিন মাত্র আয়ু তার। রাজার শোয়ার ঘরের বাইরে প্রহরী কিশোর আর কানাইকে দেখে চমকে উঠল, কিন্তু তাদের কোনো বাধা দিল না। কিশোর আর কানাই সোজা গিয়ে ঢুকলো রাজার ঘরে। রাজা শয্যা নিয়েছেন। পাশে রাজকবিরাজ মাথায় হাত দিয়ে বসে রাজার প্রশ্নের উত্তরে বলছেন, আর কোনো জায়গায় চাঁদনি গাছ নেই, আর এ রোগের আরও অন্য কোনো চিকিৎসাও নেই। ঠিক সেই সময়ে গিয়ে উপস্থিত হলো কিশোর আর কানাই। তুই এলি?
ছেলেকে দেখে কাতর কণ্ঠে বলে উঠলেন রাজা। তবে তোর সঙ্গে এ কেন? এ যে পিশাচ সিদ্ধ জাদুকর। না বাবা, বলল কিশোর, এ হলো রূপসার ভবিষ্যৎ মন্ত্রী। হ্যাঁ? হ্যাঁ বাবা, আমি সঙ্গে করে তোমার ওষুধ এনেছি। এই ওষুধ তোমাকে দেব যদি কথা দাও যে অসুখ সারলেই তীর্থে চলে যাবে চিরকালের মতো। তা কেন দেব না কথা, বললেন রাজা। যত নষ্টের গোড়া ছিল ওই জাদু পান্না। যদিও রোগের হাত থেকে ওটাই আমাকে এতদিন রক্ষা করেছে। সেই পান্না যাওয়ার পর থেকেই আমার দেহে আর মনে পরিবর্তন শুরু হয়েছে। আমি বুঝেছি কত ভুল করেছি। আমি যাব তীর্থে, আর তুই বসবি আমার জায়গায় সিংহাসনে। রূপসার গৌরব ফিরিয়ে আনবি, লোকে ধন্য ধন্য করবে। রাজকুমার এবার তার হাতের মুঠো খুলে ধরল বাপের সামনে। সেই মুঠোই চাঁদনির বেগুনি পাতা। তার সৌরভে রাজার শয়নকক্ষ ভরপুর হয়ে গেল। রাজা সেরে উঠলেন একদিনেই। 3 দিন পরে যুবরাজের অভিষেক হলো। রাজা নিজে হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন ছেলেকে। তার পরনে গোপালের তৈরি পোশাক। তারপর কিশোর কানাইকে বসিয়ে দিল মন্ত্রীর আসনে। ইতিমধ্যে কানাই নন্দীগ্রামে গিয়ে তার বাবাকে নিয়ে এসেছে। কিশোর বলরামকে থাকবার ঘর দিয়েছে, তার খাওয়া পড়ার ব্যবস্থা করে দিয়েছে। চারদিকে শাঁখ বাজছে, রোশন চৌকিতে সানাই বাজছে। তারই মধ্যে মন্ত্রীর আসনে বসে কানাই শুনতে পেল জগাই বাবার ডাক। কানাই, কানাই। কানাই রাজসভার মধ্যেই ট্যাঁক থেকে ঝিনুক বার করে কানে দিল। খ্যান খ্যান করে শোনা গেল জগাই বাবার কথা। তোর তো আস্পর্ধা কম নয়, তোর বিদ্যে বুদ্ধি নেই, তুই রূপসার মন্ত্রী আসনে বসেছিস। কি করব জগাই বাবা, মনে মনে বলল কানাই। আমি কি আর নিজে থেকে বসেছি? এরা আমায় বসিয়েছে। তবে শোন বলি, এলো জগাই বাবার কথা। একদিনে মনে পড়েছে, সেই হলদে ফলটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। এইবার সেইটা খেয়ে নে। সেটা খেলে তোর বিদ্যে বুদ্ধি 1000 গুণ বেড়ে যাবে। মন্ত্রীগিরি কিভাবে করতে হয়, রাজাকে মন্ত্রণা কিভাবে দিতে হয়, দেশের মঙ্গল কিসে হয়, দুষ্টের দমন শিষ্টের পালন কাকে বলে, সব জানতে পারবি। তখন আর তোকে বেমানার লাগবে না। কেউ বলবে না তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেছিস। বুঝেছিস? বুঝেছি জগাই বাবা, বুঝেছি। তাহলে আসি। ঝিনুকে আবার সমুদ্রের গর্জন। কানাই ঝিনুকটা আবার ট্যাঁকে গুজে তার পাশ থেকে হলদে ফলটা বার করে মুখে পুরল।